আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ভিডিওটা আপনাদের জন্য যারা মূলত খামারে সফল হতে পারতেছেন না বা খামারে ব্যয় বেশি হচ্ছে, আয় কম হচ্ছে। বছর শেষে হয়তো আপনার আয় করার কথা ধরলাম ৫ লাখ, সেখানে আপনি করতে পারছেন ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ কিংবা আপনারা লসে যাচ্ছেন। মূলত তাদের জন্য এই ভিডিওটা যে আপনারা কি কারণে খামার থেকে কাঙ্ক্ষিত যে লাভ সেটা করতে পারতেছেন না এবং কি প্রিকশন কিংবা কি পদ্ধতি আপনাদেরকে চেঞ্জ করতে হবে যাতে করে আপনারা খামার থেকে লাভ করতে পারেন ভাই। আপনি যদি পরিশ্রমী হন, সঠিকভাবে যদি পরিকল্পনা করেন এবং সুন্দর একটা যদি আপনার পরিকল্পনা বা দিক নির্দেশনা থাকে, আমি আশা করছি যে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা চলেন আমরা প্রতিটা জিনিস বিস্তারিত দেখব যে কোন কারণগুলোর কারণে আপনি সফল হতে পারছেন না খামারে, যে জিনিসগুলো আপনার মাঝে পরিবর্তন করা দরকার, এই প্রতিটা জিনিস নিয়ে আমি এখানে ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, যারা সফল তাদের কোনো সূত্র লাগেনি হয়তোবা, কিন্তু যারা আপনারা পারতেছেন না তাদের জন্য কিন্তু প্রত্যেকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। চলেন প্রথমে যদি আমরা দেখি যে খাদ্য সম্পর্কে একটা ধারণা। আমাদের যে ফার্ম বা ডেইরি সেক্টর বা ফ্যাটেনিং সেক্টর, এই সেক্টরে প্রথম যে জিনিসটা যে গরু ক্রয় করতে একটা বড় অ্যামাউন্ট লাগে। ২ নম্বর অ্যামাউন্ট লাগে হলো একটা খামার করতে, যেহেতু খামার জিনিসটা ফিক্সড, প্রতি বছর চেঞ্জ করতে হচ্ছেন না। তো গরু খামার বাদ দিয়ে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো ফিড। ফিড, এই ফিডের উপর নির্ভর করে যে আপনি লাভবান হতে পারবেন কি পারবেন না। ধরেন আপনার একটা গরু, ধরলাম একটা ডেইরি গরু যে দুধ দিচ্ছে ২০ লিটার, কিংবা একটা ড্রাই কাউ আছে যে বাচ্চা দিচ্ছে না, গাভীন, অথবা ধরলাম একটা বকনা আছে, বা আপনি ফ্যাটেনিং করতে চাচ্ছেন, ধরলাম যে ৬ মাসের একটা প্রজেক্ট নিয়েছেন। এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রোটিনের পার্সেন্টেজ আলাদা। যে গরুটাকে আপনার প্রোটিন পার্সেন্টেজ ধরলাম ১৪% দরকার, আপনি সেই গাভীটাকে যদি আপনি ২০% প্রোটিন পার্সেন্টেজ দেন, কিংবা যেটার ২০% প্রোটিন পার্সেন্টেজ দরকার ওই গাভীটাকে আপনারা দিচ্ছেন হলো ১৪% প্রোটিন পার্সেন্টেজ, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাকশনটা ভালো মতো পাবেন না, লেস প্রোডাকশন কমে যাবে। আবার যদি কম জিনিসকে বেশি খাওয়ান, তাহলে অতিরিক্ত খাওয়াটা আপনার চলে গেল। কারণ এই ফিডের যে মেন কস্টটা সেটা কিন্তু প্রোটিনটাকে সরবরাহ করতেই আমরা সবচেয়ে বেশি খরচটা করে ফেলি। কার্বোহাইড্রেটের দামও তুলনামূলক কম এবং ভিটামিন মিনারেল অত বেশি লাগে না, মাত্র টোটাল ৪% আমরা ধরে রাখি। মেন খরচটা হয়ে হলো এই যে যে কনসেন্ট্রেট যে খাবারটা সেখানে কিন্তু, আর ওইখানে কিন্তু সবচেয়ে বেশি দরকার হলো যে প্রোটিন পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে প্রোটিন সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকতে হবে। আমি গ্রামে যতগুলো খামারে গেছি এবং আমি আমাদের পারিবারিকভাবেও দেখছি যে আমার বাবারা কি করতেন যে গরুকে মূলত খাওয়াতেন শুধু ভুসি, ভুসির বস্তা কিনে আনতেন, খাওয়াতেন, সানিতে ভুসি খাওয়াতেন বা ঘাসের সাথে ভুসি দিতেন, পানির সাথে ভুসি দিতেন, শুধু ভুসিই খাওয়াতেন। মাঝে মধ্যে কি করতেন যে একটু খৈল খাওয়াতেন। এভাবে ওনারা মূলত গরু মোটা তাজাকরণ করতেন। তো আমাদের তো ভুসিতে তো সব উপাদান নাই, সেখানে প্রোটিন পার্সেন্টেজের একটা নির্দিষ্ট মান আছে, অন্যান্য উপাদানগুলা ঠিকঠাক মতো সবগুলো উপাদান এখানে নাই। একেক খাদ্যে একেক উপাদান থাকে, একেক ভিটামিন থাকে, একেক মিনারেল থাকে। তো সেক্ষেত্রে শুধু যদি আমরা ভুসি দিয়েই গরু লালন পালন করতে যাই, তো সেক্ষেত্রে তো আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। তো আমি দেখছি আমার বাবাকে যে ২ কেজি, ১.৫ কেজি, ২.৫ কেজি, ৩ কেজি পরিমাণে গরুকে ভুসি খাওয়াতে এবং খোল খাওয়াইছেন। তো তখন তো বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে ওই গরুটাকে ওই একই পরিমাণ খরচ করে বা হয়তো একটু কম বেশি খরচ করে আরো ভালো বেনিফিট আমরা আনতে পারতাম। তাহলে এই জিনিসটা দেখবেন, গ্রামে কিন্তু এটা প্রচুর চলে। এবং লাস্ট কথা, ঘাসের বিকল্প খোঁজা। আমরা অনেকে বলি যে, আমাকে অনেকেই প্রশ্ন করেন, আপনারা কমেন্টে দেখতে পাবেন ইউটিউবে, যে ভাই শুধুমাত্র সাইলেজ দিয়ে এবং দানাদার দিয়ে গরু পালন সম্ভব কিনা। তা আমি কখনো বলি কঠিন, আবার কখনো বলি যে সম্ভব না। আসলে বাস্তবতা কোথায় জানেন, আমরা খামার কেন করতেছি? অনেকেই শখের বশে করি, হয়তো একটা গরু বা ২টা গরু, যেটা আমরা বাড়িতে হয়তো দুধ খাই কিংবা কুরবানির সময় হয়তো জবাই করি, এটা হলো শখের করা। এখানে লাভ লোকসানের হিসাব কোনো নাই। ঠিক আছে, এখানে লাভ লোকসান নাই। বাট আমরা যখন কমার্শিয়ালি করব কিংবা আমরা যখন সেখান থেকে একটা বেনিফিটের চিন্তা ভাবনা করব, তখন কিন্তু এটা অনেকটা প্রভাব ফেলবে আর কি আপনাদের। তো সেক্ষেত্রে ঘাসের বিকল্প হিসেবে যদি আপনারা সাইলেজ এবং শুধুমাত্র দানাদার দিয়ে গাভী পালতে যান, তাহলে আপনাদের দুধের প্রোডাকশনের খরচ অনেক বেড়ে যাবে, মাংসের প্রোডাকশন খরচ অনেক বেড়ে যাবে। যে তুলনায় ধরেন আপনার দুধের ১ কেজি দুধ তৈরি করতে আপনার ধরলাম যে লাগলো ৭০ টাকা, কিন্তু দেখলেন যে আপনার এলাকায় হয়তোবা দুধের চাহিদা অনুযায়ী দাম হলো ৬০ টাকা, তাহলে কি আপনি কেজি প্রতি ১০ টাকা করে লস করবেন? এটা এভাবে তো খামার চালনা করা সম্ভব না।
তো আপনারা ঘাসটা মেন লাগবে। যখন ঘাস একান্তই পাওয়া যাচ্ছে না, হয়তো 10 দিন 15 দিন, তখন সেক্ষেত্রে আপনার সাইলেজ খাওয়াতে পারেন বা এটার সাথে সাথে একটু খড় খাওয়াতে পারেন, ইটস ওকে। বাট আপনি যখন পুরোটা সময় এই সাইলেজের উপর নির্ভর করবেন, ইটস নট ওকে। 3 নম্বর যখন আমরা বলি যে 2 নম্বর যখন পয়েন্ট বলি যে ভ্যাকসিনেশন সম্পর্কে ধারণা, খামারে রোগ হতে দেওয়া যাবে না, এটা হলো প্রথম সত্য। তাহলে রোগ কেন হয়? বিভিন্ন জীবাণুর কারণে। তাহলে এই জীবাণুগুলাকে মেরে ফেলার আমাদের কাছে একটা পদ্ধতি আছে গরুর দেহে, সেটা হলো ভ্যাকসিনেশন। তো খামারের জন্য মোটামুটি বাধ্যতামূলক 5টা ভ্যাকসিন আছে। অনেকেই 5টা ভ্যাকসিন কেন, অনেকে হয়তো 1টা 2টার উপর ভ্যাকসিনই কখনো দেয়নি। আবার গ্রামে এমনও পরিবার আছে ভ্যাকসিন কি সেটাও শোনেইনি, সেটা আলাদা কেস। ওনারা হলো পারিবারিকভাবে গরু পালতেছেন, সেটা আলাদা কেস। কিন্তু আপনারা যারা বাণিজ্যিকভাবে করতেছেন, অন্তত তো ভ্যাকসিনের যে ডোজগুলো, যেমন এলএসডি বা এফএমডি, অ্যানথ্রাক্স, ঠিক আছে, ব্ল্যাক কোয়ার্টার, হেমোরেজিক সেপ্টিসেমিয়া, এই 5টা অন্তত আপনাদের দিবেনি। এই 5টা অন্তত দিবেনি। হয়তো 5টা দিতে ধরলাম সর্বোচ্চ খরচ ধরলাম 500 থেকে 1000 টাকা ধরলাম, কিন্তু এই রোগগুলোর যে কোনো একটা রোগ যদি আপনার গরুতে হয়, কয়েক হাজার টাকা লাগবে ওই রোগটা সারাতে। এমনও হতে পারে 10টাতে যদি আক্রান্ত হয়, একটা গরু দেখবেন মারাই গেছে। তো এখানে গাফিলতির কারণেও আমরা খামারে কিন্তু অনেক লসের শিকার হয়। তো আপনারা ভাই এই গাফিলতিটা করবেন না, ভ্যাকসিনেশন করবেন, নিয়মিত করবেন। খাতায় লিখে রাখবেন যে অমুককে অমুক ভ্যাকসিন দিলাম এই তারিখে, তাহলে অমুক তারিখে আমাকে এই ভ্যাকসিনটা দিতে হবে। এভাবে সুন্দর করে হিস্ট্রিগুলা আপনারা লিখে রাখবেন। যারা খামারে যত সুন্দর করে হিস্ট্রি লিখবে, লস হওয়ার পসিবিলিটি তত কম। এরপরে যদি আমরা দেখি কৃমিনাশক সম্পর্কে ধারণা। কৃমি আপনার তো দেহের কোথাও ইঞ্জেকশন ঢুকে দিচ্ছে না বা কোথাও ঘা করতেছে না, তাই তো আপনারা এটাই মনে করেন। আসলে এর থেকেও বেশি কিছু করতেছে। কি করতেছে? যে একটা গরুকে যে পরিমাণ খাবার আপনারা দিচ্ছেন, সেটা তো সেটার পুরোটা অংশই গরুর লাগার কথা, কিন্তু আপনারা দেখবেন যে গরুর তো লাগতেছেই, পাশাপাশি ওখান থেকে কিছুটা খাবারের ভাগ বসে চলে কৃমি। তাহলে এই কৃমিকে অযথাই পালা হচ্ছে। তো এই কারণে আমাদের যেটা করা দরকার, যে প্রতি 3 মাস পর পর একবারে নিয়ম মাফিক আপনার কৃমিনাশকটা করবেন। যদি কোথাও সমস্যা থাকে, রিস্ক মনে হয় যে হয়তো আমার গরু যে পরিমাণ খাওয়াচ্ছি সেই পরিমাণ আউটপুট পাচ্ছে না, ক্ষেত্র বিশেষে 3 মাসের আগেও করা যায়। 2.5 মাস হোক আপনারা করতে পারবেন, 2.5 মাস পর পর আপনারা করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। তো ভাই এই জিনিসটা খুবই সুন্দরভাবে স্মার্টলি আপনাদেরকে ডিল করতে হবে। এরপর যদি আমি আপনাদেরকে বলি যে রোগবালাই এবং ডাক্তার দেখা বা ডাক্তারের ফি, ভ্যাকসিনেশন যদি কমপ্লিট করেন ডোজটা, তাহলে এখানে রোগবালাইয়ের পরিমাণ 90% নাই, যদি আপনার খামারের হাইজিন ঠিক থাকে। হাইজিনটা আমি একটু পরে আসতেছি। তাহলে খামারের রোগবালাই কিন্তু অনেকাংশে কমে যাবে। সেক্ষেত্রে ডাক্তার আনার ফলে বা ডাক্তার আসলে যে একটা এক্সট্রা ফি, এই ফিটা কিন্তু আর আপনাদেরকে দিতে হচ্ছে না। নিজেদের বেসিক কিছু জিনিস জানতে হবে, যে অন্তত কিভাবে টেম্পারেচার নেওয়াটা একটু জানতে হবে, একটু হালকা ইনজেকশন করাটা জানতে হবে, যাতে করে আপনি জানলেন যে অমুক ওষুধ আপনাকে দিতে হবে, বা ডাক্তার বলছে যে ধরেন একজনের সাথে আপনি কোনো একটা ভেটেরিনারিয়ানের সাথে কথা বললেন, উনি আপনার থেকে অনেক দূরে আছে, সাজেস্ট করলেন যে আপনি অমুক ওষুধটা এতটুকু দিয়ে দেন। তো আপনি যদি অন্তত এই ইনজেকশন করাটা নর্মালি যদি না জানেন, তো সেক্ষেত্রে আপনার যে জিনিসটা প্রবলেম হবে যে ওটার জন্য একজনকে ডাকতে হবে। হয়তো ডাকলে তাকে 200 400 500 এই অ্যামাউন্টের একটা টাকা কিন্তু তাকে প্রোভাইড করতে হবে। তো আপনারা খামারে অন্তত বেসিক যে জিনিস, যে অন্তত ইনজেকশন করা এবং অন্তত টেম্পারেচার নেওয়া, এই দুটো জিনিস অন্তত জানবেন। এতে করে ডাক্তারের ফি আরও অনেকাংশে কমে যাবে। তাহলে ভ্যাকসিনেশন করলে হালকা বেসিক যে ধারণা, সেটা যদি মেডিকেল ট্রিটমেন্ট সম্পর্কে থাকে, আপনার এই জিনিসটা অনেকাংশে কমে যাবে এবং আপনারা কিন্তু এখান থেকেও লাভবান হতে পারবেন। এরপর যদি আমি বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হাইজিন, যেটা যে আমরা শুধু মনে করি পানি দিয়ে খামার ধুয়ে দিলাম সব জীবাণু চলে গেল, ব্যাপারটা এমন না। যত বেশি পানি তত বেশি জীবাণু, যত বেশি পানি তত বেশি জীবাণু। এই জন্য আমি আমার অনেক ভিডিওতে বলি যে সারাক্ষণ গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে করার দরকার নেই। দিনে 1বার বা 2বার সর্বোচ্চ গোয়ালটা পরিষ্কার করলেন, দিনে 2বার সর্বোচ্চ, 1বার তো করবেনই। বাকি যে সময় যে গোবরটা হবে টেনে টেনে রাখবেন, সুন্দর করে টেনে টেনে রাখবেন, সেখান থেকে পরিষ্কার করবেন। বারবার সেখানে পানি দিয়ে ওই জীবাণু আনার দরকার নেই। এবং অবশ্যই সপ্তাহে সর্বনিম্ন 3 দিন জীবাণুনাশক দ্বারা মেঝেটা, গরুর যে মেঝে, এই মেঝেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। গরু যে পাত্রে খায়, যেমন গরুর যে চারি,
পানি খাওয়ানোর আগে অবশ্যই একবার দিনে পরিষ্কার করতে হবে। বা একটা ঘাস দিলেন, ঘাসে ময়লা ছিল, হতে পারে, পরিষ্কার করতে হবে আপনাদের ভাই, বাধ্যতামূলকভাবে পরিষ্কার করতে হবে। তাদেরকে যত ভালো আপনি ট্রিট করবেন, যত ভালো আপনি দেখভাল করবেন, আপনি তত বেশি পরিমাণ আউটপুট পাবেন। এতটুকু লিখে নেন যে তাদের যত্ন, আপনার পরিশ্রম এবং আপনার সফলতাটা তত বেশি। এখন যদি আমরা দেখি যে ভালো গরু ক্রয়ে ব্যর্থতা, আমি আজকে হলো, আমি যখন ভিডিও আজকে করি, আজকে হলো 25 তারিখ, ঠিক আছে, আজকে হলো 25 তারিখ, 24 তারিখে আমি একটা খামারে গেছিলাম। এই খামারে যাওয়ার পিছনে কারণ হলো যে ওই খামারে টোটাল 9টা গরু আছে, এখন 9টা গরু, আগে ছিল খামারে গরু হলো 6টা। তো রিসেন্ট 3টা গরু সেখানে নতুন অ্যাড হয়, এবং 3টা গরু রিসেন্ট অ্যাড হওয়াতে এই 3টা গরুর মধ্যে একটা গরুতে এফএমডিতে আক্রান্ত ছিল। তো উনি বুঝতে পারেনি, উনি কি করছেন যে নতুন গরুটা কিনে এনে পুরাতন গরুর সাথে একসাথে গোয়ালে রাখা দিয়েছেন, এবং যা হবার তাই, আপনারা যা ভাবতেছেন, পুরা 9টা গরুই এফএমডিতে আক্রান্ত। তাহলে 9টা গরু এফএমডিতে আক্রান্ত হলে এনার অলরেডি 40-50 হাজার টাকা নাই হয়ে যাবে। এবং যদি সিভিয়ার কোনো কেসে যায়, যদি ভ্যাকসিন না করা থাকে এগুলোতে, তাহলে দেখবেন যে গরু দুই একটা মারাও যেতে পারে। তাহলে দেখেন ভাই লস কত হয়ে গেল। তো আপনারা এই যে ভালো গরু ক্রয় করতে হবে, আপনাদেরকে দেখে শুনে ক্রয় করতে হবে। পায়ে ঘা আছে কিনা, মুখে ঘা আছে কিনা, গরু নড়াচড়া করতে পারতেছে কিনা, দৌড়ঝাঁপ করতে পারতেছে কিনা, লোমগুলা কেমন, চোখ কেমন, হ্যাঁ, কানের রিয়াকশন কেমন, এই প্রত্যেকটা জিনিস আপনাকে দেখে আপনাকে ভাই গরু ক্রয় করতে হবে। এবং নতুন গরু যে ক্রয় করবেন, ওই গরুটাকে অবশ্যই পুরাতন গরু থেকে আলাদা রাখতে হবে, সর্বনিম্ন 2 সপ্তাহ অবজার্ভ করবেন। যদি তার অসুখ থাকে তাহলে তাকে আলাদাভাবে ট্রিটমেন্ট, আর যদি 2 সপ্তাহ পর দেখেন যে তার কোনো অসুখ নেই বা অসুখ দেখতে পাননি, তাহলে আপনারা পুরাতন গরুর সাথে মিক্সড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে গরু ক্রয় করতে হবে। আরেকটা জিনিস, যে গরু ক্রয়ে ব্যর্থতা কি, যে আপনি গরু চিনতে ভুল করছেন, যে এমন একটা হাড্ডি সার আনছেন যে এই গরুর কোনো ওতগ্রোথ নাই, তাহলে বিপদ। একটু গরু দেখতে হবে, হাড্ডি সারি নেন, ভালো ফেম আছে, এটা দেখে নেন। বা একটু স্বাস্থ্যবান নেন, যে বয়স কম সেভাবে নেন। বা কুরবানির জন্য কিনবেন, তাহলে একটু 2 দাঁতের কিনেন, বা 3 দাঁতের কিনে 4 দাঁতের কিনেন, এভাবে কিনেন, হ্যাঁ, যাতে গরু মানে সিস্টেম থাকে যে কোন পারপাসে কিনতেছেন, এই জন্য গরু আপনার জন্য সিস্টেমে থাকে। তাহলে এই গরু ক্রয়ের সময় যদি আপনার নিজের কোনো ব্যর্থতা থাকে, তাহলে এমন কাউকে নিয়ে যেতে হবে যে গরু সম্পর্কে একটা প্রপার ধারণা আছে। এই জিনিসটা আপনি না পারলে কাউকে নিয়ে আপনি করবেন, যাতে করে এই ব্যর্থতাটা আপনার আর না থাকে। কিনতে ভাই জিততে হবে, কিনতে যদি আপনি ঠকেন, ওই গরু থেকে লাভ করা কিন্তু আপনার ক্ষেত্রে কঠিন। ধরেন যে আপনি হয়তো ইউটিউবে একটা ভিডিও দেখেছেন যে 20 লিটার, 25 লিটার, 30 লিটারের দুধের একবারে গ্যারান্টি দেয় ওনারা, তাই তো অনেক অনেক ভিডিও এরকম চোখে আসে। আপনি যদি অধের কথায় সরাসরি প্রলোভন হয়ে গরুটাকে যদি না পরীক্ষা নিরীক্ষা করে আপনারা যদি গোয়ালে আনেন, তো 90 থেকে 95, 99% ক্ষেত্রে দেখবেন যে আপনি ঠকে গেছেন। তাহলে দুধের গাভী ক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বার চেক করবেন। যে ওই দিনই ধরেন আজকে 25 তারিখ, তাহলে 25 তারিখ সকালে চেক করবেন, আবার 25 তারিখ বিকালে চেক করবেন। যদি বিকালে যান তাহলে 25 তারিখ বিকালে চেক, 26 তারিখ সকালে চেক। এই পরপর 2 বার চেক করলে দুধের পরিমাণ কতটুকু হচ্ছে 2 বার যোগ করলে আপনি একটা আইডিয়া পেতে পারেন যে হয়তোবা এই পরিমাণ দুধ হবে। এটা একটা আইডিয়া, এটা কিন্তু শতভাগ যে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটা এমন না, কিন্তু মোটামুটি একটা আইডিয়া, যে একটা আইডিয়া করতে পারবেন যে ধরেন যে 2 বেলা দুধ দহন করে যদি 25 লিটার হয়, তাহলে আইডিয়া করতে পারেন বাসায় গেলে অন্তত 20 লিটার হবে সর্বনিম্ন। 25 লিটার হলে তো মাশাল্লাহ, অন্তত 20 লিটার হবে, এরকম একটা ধারণা আপনারা পাবেন। তো এই গরু ক্রয়ের ক্ষেত্রে এই ব্যর্থতাটা ভাই থাকা যাবে না, ঠিক আছে। এরপর যদি আমি আপনাদেরকে বলি যে হাউজিং সম্পর্কে ধারণা খুবই ইম্পর্টেন্ট। বাতাস কোন দিকে যায়, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সূর্যের আলো সবসময় কোন দিকে পড়তেছে, ঠিক আছে, এই সম্পর্কে একটা ভালো একটা ধারণা আপনাদের থাকতে হবে। কত কোন গরুর জন্য কতটুকু জায়গা প্রয়োজন, যেমন গাভীর জন্য কতটুকু প্রয়োজন, কিংবা এড়ের জন্য কতটুকু প্রয়োজন, এই পুরো একটা হাউজিং ব্যবস্থাপনার সম্পর্কে ভালো একটা ধারণা লাগবে। বাতাস তো লাগবেই, যেমন অনেক খামারে গেলে কি দেখা যায় সব দিকে ঘেরা, বাতাস যাওয়া আসা, সূর্যের আলো কিচ্ছু পায় না, কিচ্ছু নাই। ওই খামারে দেখবেন
যে গ্যাস উৎপন্ন হয়ে গেছে, রোগ বালায় পালাচ্ছে না, গাভী হিটে আসতেছে না, হিটে সিমেন্ট দিলে দেখবেন ওই সিমেন্ট কনসেপ্ট করতেছে না, স্বাস্থ্য দেখবেন হানি, মোটা তাজাকরণের ক্ষেত্রে দেখবেন খাওয়াচ্ছেন, কোনো বেনিফিট নাই। তাহলে ভাই হাউজিং সম্পর্কে আপনার একটা প্রপার ধারণা থাকতে হবে যে কিভাবে হাউজিং করলে আপনার গরু কমফোর্ট থাকবে, আপনি বেনিফিট হবেন। এরপর যদি আমি আপনাদেরকে বলি যে গোখাদ্যের অতিরিক্ত দাম এবং এলাকাভিত্তিক পণ্যের কম দাম, এটা একটু বোঝার আছে। যেমন ধরেন আপনি কি খামার করবেন, এটা নির্ভর করবে আপনার লোকাল চাহিদার উপর। যেমন আপনি দুধের খামার করার জন্য খুব আগ্রহী, কিন্তু আপনার এলাকায় দুধের কেজি ধরলাম 50 টাকা বা 40 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভবান হওয়ার চান্স জিরো জিরো। তাহলে যে সকল এলাকায় 70, 80, 100 টাকা দুধের কেজি, তাহলে ওই এলাকার মানুষজন যদি আপনার একটা দুধের খামার করে, ডেইরি খামার করে, সেক্ষেত্রে কিন্তু ওনার লস হওয়ার পসিবিলিটি নাই, যদি কোনো বড় রোগবালাই বা মহামারী না হয়। লস হওয়ার কিন্তু পসিবিলিটি নাই। তাহলে এলাকা ভিত্তিক যে পণ্যের দাম, এটার উপর নির্ভর করে আপনার খামারের কি খামার করবেন সেটা কিন্তু নির্ভর করবে। ফ্যাটেনিং এর ক্ষেত্রে ধরেন লোকাল চাহিদা, আপনার লোকালি গরুর যে চাহিদা, যে কেমন দামের গরু বেশি বিক্রি হয়, ধরলাম 1.5 লাখ বা 1,20,000 বা 1,30,000 বা 2 লাখ, তাহলে যে দামের গরু বিক্রি হবে আপনারা চেষ্টা করবেন সেই দামের। ফ্যাটেনিং এর তুলনামূলক একটু চিন্তা কম, কারণ আপনার এলাকায় যদি ওটা বিক্রি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি এক জায়গা থেকে হয়তো আরেক জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করবেন। মানে ভোগান্তি যদিও আছে, কিন্তু এটা একটা অপশন আছে। তবে সব থেকে সেফ জোন হলো লোকালি বিক্রির একটা ব্যবস্থা করা, মানে হ্যাসেল কম হবে আর কি। তো এই জিনিসটা সম্পর্কে একটা আপনার প্রপার ধারণা লাগবে, ঠিক আছে? আপনি কোন খামার করবেন সেটা এলাকা ভিত্তিক পণ্যের দামের উপর অনেকাংশে নির্ভর করবে। এরপর যদি বলি ক্রয় বিক্রয়ের সমস্যা, আমি গতকাল 24 তারিখে আরেকটা খামারে গেছিলাম। সকালে খামারে গেছি মানে একটা সাইট দেখার জন্য গেছি, যে খামার করবেন, যে বড় একটা খামার হবে, যে ওই খামারের জন্য সাইট দেখতে গেছি। তো উনি আমাকে বললেন, উনি সরকারি চাকরিজীবী, মানে খুব আগ্রহ আর কি এই দিক দিয়ে, পারিবারিকভাবে ওনারা মানে করতে চায় আর কি। তো আমাকে বললেন যে ভাই, আমরা একটা খামার করতে চাই, আমাদের আত্মীয় স্বজন অনেক বেশি, পরিচিতি অনেক বেশি, তো ফ্যাটেনিং একটা খামার করব, দুধেরও করব, বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বাইরে যদি 60 টাকা কেজি হয়, আমরা অন্তত 70 টাকা কেজি বিক্রি করতে পারবো। বা ফ্যাটেনিং এর যদি লাইভ ওয়েট ধরলাম 400 টাকা কেজি বিক্রি হচ্ছে কোথাও, আমরা কিন্তু 420 টাকা কেজি বিক্রি করতে পারবো। সে অপশনটা আমাদের আছে। দ্যাট মিনস ওনাদের কিন্তু বিক্রয়ের একটা অপশন আছে। এটা খুব পজিটিভ দিক। আপনি জিনিস তৈরি করতেছেন এবং ওটার বিক্রির একটা, আপনি জানতেছেন যে আপনি বিক্রি করতে পারবেন, আপনার কিন্তু অনেকটা রিল্যাক্স, টাকা মার যাওয়ার চান্স খুবই কম। বিক্রির অপশন আছে। আপনারা কি করবেন, কমিউনিকেশন বাড়াবেন, যে আপনার খামারে ভালো জিনিস খাওয়াচ্ছেন, কোনো ভেজাল খাওয়াচ্ছেন না, কোনো ইনজেকশন বা মোটা তাজাকরণের কোনো ঔষধ ব্যবহার করতেছেন না, কিংবা ব্রয়লার ফিড খাওয়াচ্ছেন না, এটা মানুষের মধ্যে প্রচার করেন যে আপনার খামারটা পুরোটাই ন্যাচারাল, প্রচার করেন। দেখবেন মানুষের আগ্রহ তৈরি হয়েছে, মানুষ ঈদে বাজার থেকে গরু না নিয়ে আপনার খামার থেকে গরু নেবে, বা দুধ অন্য জায়গা থেকে না কিনে আপনার ওই খামার থেকে বিশ্বস্তভাবে দুধ কিনবে। এই যে ক্রয় বিক্রয়ের যে সমস্যাটা, এটা কিন্তু আপনাকে আপনার কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে কথা বলা, মানুষের মাঝে বিশ্বাস তৈরি করা, এর মাধ্যমে কিন্তু আপনাকে একটা অর্জন করতে হবে। অন্তত বন্ধু বান্ধবের মধ্যে আপনি করতে পারেন। আপনি যদি কোথাও একটা পড়াশোনা করেন, বা কোথাও যদি একটা জব করেন, বা কোথাও যদি একটা ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কমিউনিটি গড়ে উঠবে। তো ওই কমিউনিটির মধ্যে আপনি তাদেরকে বুঝান যে আপনার এই খামার আছে, বা আপনার খামারে এভাবে চলতেছে। দেখুন সবার লাগে ভাই, দুধ কান লাগে না, বা কুরবানির সময় গরু সবার লাগে। তো সেক্ষেত্রে আপনি চাইলে সেখানে একটা বিক্রির একটা ব্যবস্থা করতে পারবেন। লাস্ট পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি, যে খামারের সময় না দেওয়া। খামার করে বসে আছেন আমেরিকায়, খামার চালাচ্ছে দেশে, লাভ হওয়ার পসিবিলিটি খুবই কম। আপনি থাকলে যদি 10 টাকা লাভ হয়, আপনি না থাকলে ওই খামার থেকে হয় লস খাবেন, না হলে 2 টাকা লাভ হবে বা 3 টাকা লাভ হবে। তাহলে খামারে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। নিজে ঘাস কাটতে হবে এমনটা না, নিজে খড় দিতে হবে এমনটা না, নিজে দানাদার সব গরুকে দিতে হবে এমনটা না। উনি দিবে, আপনি দেখেন, উনি দিবে, আপনি দেখেন দানাদার কতটুকু দিচ্ছে সেটা আপনি দেখেন, কোন ঘাস খাওয়াচ্ছে সেটা আপনি দেখেন। কিছু কিছু খামারে আমি গেছি, ধরেন বড় যে খামারগুলা, অনেক বেশি কর্মচারী, ধরেন একটা গরুর বাচ্চা বামে না গিয়ে কোনো ক্রমে ডানে গেল, এমন একটা বাড়ি মারে ভাই, বা এমন একটা লাথি মারে, মানে আমার যদি নিজের খামার হতো,
মানে ওরা আমি ব্যবস্থা করে ফেলতাম যদি আমার নিজের খামার হতো। আমি সে সে অ্যানিমেল, তার তো ওইরকম জ্ঞান নাই, সে বামে ডানে যে কোনো দিকে যেতে পারে, কিন্তু তাকে মারতে হবে কেন? এমন ধরনের একটা লাথি দিল বা এমন একটা বাড়ি মারলো ধরেন যে চোখ দিয়ে পানি আসার মতো অবস্থা। তো আপনি না থাকলে আপনার খামারে কর্মচারীরা এরকম করতে পারে, আমি বলতেছি না করবে, আমি বলতেছি করতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখবেন 10টার মধ্যে একটা বাচ্চা ঝিমাচ্ছে বা 10টার মধ্যে 2টা বাচ্চা ঝিমাচ্ছে, ওটার পিছনে টাকা নষ্ট কি দরকার ভাই? আপনি যদি খামারে উপস্থিত থাকেন, কর্মচারীরা সবসময় অ্যালার্ট থাকবে যে স্যার আছে বা ভাই আছে বা চাচা আছে খামারে, আমাকে একটু ভালো মতো কাজ করতে হবে। আপনাকে দেখানোর জন্য হলেও আগের থেকে কাজের গতি অনেক বৃদ্ধি পাবে ভাই। তাহলে এই যে 10টা পয়েন্ট আমি বললাম, আপনারা এগুলো একটু নিজেদের মতো চিন্তা করেন যে আসলেই আপনার মাঝে কোন জিনিসগুলোর ঘাটতি আছে। যে জিনিসটার ঘাটতি আছে আপনি সেটা পূরণ করেন। হয়তো 10টার মধ্যে 10টায় আপনার ঘাটতি নাই, হয়তো 10টার মধ্যে ঘাটতি আছে 3টা, বা 10টার মধ্যে ঘাটতি আছে হয়তো 4টা বা 5টায় বা 2টায় বা 1টায়। আপনি এগুলো সলভ করেন, দেখবেন পুরো জিনিসটা ক্লিয়ার। লাভবান ভাই ইনশাল্লাহ হবেন। মন থেকে চালে, ভালোভাবে পরিশ্রম করলে, সঠিকভাবে পরিশ্রম করলে আল্লাহ আপনাদেরকে দিবে ভাই।